মাত্র 5 মাসে বিএনপি সরকার ব্যর্থ বলাটা চরম অসহিষ্ণুতার পরিচয়। মন্তব্য ফখরুলের, সরকার কতটা সফল সেই রায় দিবে জনগণ, বললেন জামায়াতের আমির। 2 মাস ধরে যে ভোটের বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। রাজ গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় না। এবং যে সিস্টেম তৈরি করেছিল ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ী তাদের গ্রহণ করবে না মানুষ, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা ফিরবেন বিশ্বাস করতে চান আইনমন্ত্রী। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের জন্য পরস্পরকে দুষছে ছাত্রদল ও ছাত্র শিবির। পেশি শক্তির রাজনীতি ফেরত আনা হচ্ছে শিক্ষাঙ্গনে, অভিযোগ সভাপতিদের। তারা শুধু ছাত্রদের উপর নৃশংস হামলায় চালায়নি, ছাত্রলীগ স্টাইলে হামলায় চালায়নি, তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক ঘন্টা ব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। সিলেটের বগুড়ায় বাস দুর্ঘটনায় ঝরল 16 প্রাণ, আহত অনেকে। গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। জনবল আর সরঞ্জাম ঘাটতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই রোগ শনাক্তের সুযোগ, তালাবদ্ধ অপারেশন থিয়েটার, নিরুপায় মানুষ ছুটছে প্রাইভেটে। ওখানে জিনিসপাতি নষ্ট এর জন্য ওখানে করতে চায় না ওরা। কালকে এত পরিমাণে পেটে ব্যথা হচ্ছে, ওনারা ডাক দিয়ে গেছে, ওনার কোনো গ্রিয়াজ দিনে কতক্ষণ পরে যে আসলো। দিল্লির পর ছাত্র বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ড। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম কারচুপির অভিযোগ, সরকার আশ্বাস দিলেও টেবিলে গড়ায়নি আলোচনা। কক্সবাজারে প্যারাসিন থেকে ছিটকে পর্যটক মৃত্যুর মামলায় আসামি গ্রেফতার। অদক্ষ অপারেটর আর সুরক্ষা সরঞ্জামের অভাবেই ঘটে প্রাণহানি। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। গ্যাসের সংকট বিএনপি সরকার তৈরি করেনি, এটা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার করেছে। এমনকি দেশের ব্যাংকগুলো তারা ধ্বংস করে গেছে, এমন মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমানে এসবের উন্নয়নে কাজ করছে বিএনপি সরকার। রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রের গণমাধ্যম ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, পাশ্চাত্যের অনেক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে 3 থেকে 400 বছর লেগেছে, আর 5 মাসও হয়নি। অনেকে বলছেন এই সরকার ব্যর্থ, এটা চরম অসহিষ্ণুতার পরিচয়। এসবে মন্ত্রী বলেন, গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে। টেলিভিশনে ওয়েজবোর্ড নেই, কথা নেই, বার্তা নেই, কর্মী ছাঁটাই করে দিচ্ছে। এসবের বিরুদ্ধে কোনো প্রতিবাদও হয় না। ফখরুল আলো বলেন, সত্য প্রকাশ করুন, এখন কেউ গুম হবেন না। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতা গুলিয়ে ফেলা উচিত নয়। জুলাইয়ে রক্তক্ষয়ের পর নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে। একজন সরকারি কর্মকর্তা অথবা একজন কর্পোরেট এক্সিকিউটিভ অথবা একজন উদ্যোক্তা ব্যবসায়ী, তার সঙ্গে কিন্তু সাংবাদিকতার পেশাটাকে যদি গুলিয়ে ফেলি তাহলে ভুল হবে। এটাকে অবশ্যই একটা ভিন্নভাবে দেখতে হবে। গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? রাজ গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে।
দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। বাগেরহাটে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় জামায়াতের আমির বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুড়ে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সরকার কতটা সফল সেটাই জনগণই দেবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, এখনও নেই। গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুযোগ থাকা উচিত। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে রোকন সম্মেলনে অংশ নেন জামায়াতের আমির। বলেছেন, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। গোটা 2 মাস ধরে যে ভুতুড়ে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী এবং তা নিয়ে কোনো অনুশোচনাও নেই, দেশের মানুষ তাদের রাজনীতি গ্রহণ করবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিদেশে বসে বাংলাদেশে কোনো অস্থিরতা তৈরি করা যায় কিনা সেই চেষ্টা করছে স্বার্থান্বেষী একটি মহল, তবে তাদের সেই চিৎকারে কোনো কাজ হবে না। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি বিশ্বাস করতে চান আইনমন্ত্রী। পলাতক ও সাবেক প্রধানমন্ত্রীকে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঝিনাইদহের শৈলকুপায় মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, মানুষের অনেক ক্ষমতা, কিন্তু আইনের ক্ষমতা তার তুলনায় অনেক বেশি। আইন তার সেই ক্ষমতা প্রয়োগ করবে। আইনমন্ত্রী আরও বলেন, দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। গেল কদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে হয়েছে সংঘর্ষ, যাতে আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। দেখা গেছে রড, লাঠি, রামদা সহ দেশীয় অস্ত্রের মহড়াও। এসব ঘটনার জন্য পরস্পরকে দুষছে 2 ছাত্র সংগঠনের সভাপতি। ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম বলেছেন, তুচ্ছ ঘটনায় ছাত্র শিবির শক্তি প্রদর্শন করছে, যাতে অস্থিতিশীল হয়ে উঠেছে ক্যাম্পাস। আর ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিনা কারণে ঢাকা সহ সব জায়গায় পরিকল্পিত হামলা চালিয়েছে ছাত্রদল। আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ সহ নানা কারণে ক্যাম্পাসগুলোই মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। গত কদিনে দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছে সংগঠন দুটির নেতাকর্মীরা। চলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়াও, যার রেশ দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসগুলোই। এসব ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবির পরস্পরকে দায়ী করেছে। ছাত্র শিবির বলছে, বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে। অভিযোগ, মেধার পরিবর্তে আবারও পেশি শক্তির রাজনীতি ফেরত আনতে চাইছে ছাত্রদল, যা মানবে না সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদলের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোই দেশীয় অস্ত্রের মহড়া চালাচ্ছে ছাত্র শিবির, চালাচ্ছে হামলাও। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সেখানে শক্তির মহড়া দেখিয়েছে, এবং শুধুমাত্র 2 হাত দিয়ে যে আঘাত করেছে সেরকম না, তারা সেখানে যত ধরনের অস্ত্র প্রদর্শন করা সম্ভব সবগুলো প্রকাশ্যে ওপেনলি ঘন্টা পর ঘন্টা। তারা শুধু ছাত্রদের উপর নৃশংস হামলাই চালায়নি, ছাত্রলীগ স্টাইলে হামলাই চালায়নি, তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
প্রায় কয়েক ঘন্টা ব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এবং এই ঘটনা ঘটার কোনো পূর্ব উল্লেখিত কোনো কারণও এখানে ছিল না। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য, এবং তাদেরকে হয়তো কেউ উস্কিয়ে দিয়েছে তাই এই আঘাতগুলো করেছে। এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। ছাত্র শিবিরের দাবি, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতে সরকার ও ছাত্রদলকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে দলীয়করণ করতে চেয়ে সরকার ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে তুলেছে সেই অভিযোগও। এদিকে জুলাইয়ের বাকি শক্তিগুলোর সাথে সমতা বজায় রেখেই মানবিক ক্যাম্পাস গড়তে চাই ছাত্রদল। তবে কেউ ক্যাম্পাসে অপরাজনীতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে দিয়েছে সেই ইঙ্গিত। জুলাইয়ের যে শক্তিগুলো ছিলাম এবং ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা অন্য যারা ছিল, তাদের সবাইয়ের যেন একটা সাম্য ভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করি এবং আমাদের মাঝে মতপার্থক্য থাকবে, কিন্তু এই ধরনের সশস্ত্র অবস্থায় কিংবা একজন আরেকজনের উপর আক্রমণ, এই পরিস্থিতি কখনোই যেন তৈরি না হয়। সহাবস্থানের রাজনীতিটা যেটা জুলাইয়ের পরে চলছিল, এইটাকে নিশ্চিত করতে হবে এবং সরকার যদি এটা না চায় তাহলে আর কারো পক্ষে এটা সম্ভব না। আর এটা আসলে সরকারের পক্ষে সদিচ্ছা নাই, তাদের সদিচ্ছার অভাবও বলবো না, তাদের সদিচ্ছাই নাই। কারণ জুলাইয়ের পরে তারা হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে যে ভিসিগুলো তারা পরিবর্তন করে দিল, এই ভিসিগুলো কী কারণে পরিবর্তন করো? দুই সংগঠনের শীর্ষ নেতাই বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়েই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আহ্বান সবার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাত সকালে দুই জেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ ছুড়ল 16 জনের। এর মধ্যে সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন, আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে বগুড়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে 7 দিনমজুরের, আরও 15 জন আহত। দুর্ঘটনার পরপরই পালিয়েছে বগুড়ার শাহ ফতে আলী বাসের চালক ও হেলপার। সিলেটে ইউনিক পরিবহনের বাসের চালক আহত, পলাতক বেঙ্গল পরিবহনের হেলপার ও চালক। সকাল 7টা বেজে 5 মিনিট, ঠিক তখনই রোমহর্ষক দুর্ঘটনার সাক্ষী হলেন সিলেট ওসমানীনগরবাসী। পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল ইউনিক পরিবহনের একটি বাস। পথে কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে মনে অ্যাক্সিডেন্ট হল। কিরা অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। তাই দুইবার যাওয়ার কথা না, সেটার কইয়া গেছে না। আমার এক বন্ধু আমার এখানে মারা যায়, আমার সাথে যাইছিল, ডাইনে বসা ছিল। আরেক বন্ধু ছিল ভাই, ও খুব সুস্থ আছে। আর অনতিরিক্ত চিৎকার যা হয়, কান্না শব্দ। সংঘর্ষে সড়কের পাশের খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাস। ঘটনাস্থলে প্রাণ হারান 7 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুসহ 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইউনিক পরিবহনের ভিতর থেকে স্পটে 7 জনের লাশ উদ্ধার করি এবং বাকি আরও অনেক যারা আহত ছিলেন তাদেরকে উদ্ধার করে ওসমানীনগর মেডিকেলে প্রেরণ করা হয়। এদিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে ভোরে কাজের সন্ধানে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর। এরই মাঝে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাসের চালক এরুলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারান। চাপা পড়ে রাস্তার পাশে অপেক্ষারত শ্রমিকরা। ঘটনাস্থলেই মারা যান 3 শ্রমিক। হাসপাতালে নিলে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, কিন্তু কোনো স্পিড ব্রেকার কেউ দেয় না। অপরের একজন মারা গেছে, আর বেশিরভাগের বাড়ি আপনার গাইবান্ধা গোবিন্দগঞ্জ। এক্স্যাক্টলি এখনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। দুর্ঘটনার প্রতিবাদ এবং এরুলিয়া বাজারে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। 4 ঘন্টা পর কাজ শুরু হলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সিলেট থেকে হাসপাতালে চিকিৎসাধীন তার খোঁজ খবর জানাবেন সহকর্মী নাবিল হোসেন। তার সাথে যুক্ত হচ্ছে নাবিল। মরদেহগুলো কি পরিবারের কাছের মধ্যে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনায় যারা আহত তাদের শারীরিক অবস্থা কেমন দেখছেন?
পুরবী আমরা এই মুহূর্তে আসলে হাসপাতাল থেকে শেরপুর হাইওয়ে যে থানা সেখানে এসে উপস্থিত হয়েছি। মূলত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা গেছেন, সেখানে 2 জনের মরদেহ রয়েছে, বা বাকি আরো যে 15 থেকে 17 জন চিকিৎসাধীন। আর বাকি যে আসলে 7 জনের মরদেহ সেটা কিন্তু এই যে শেরপুর হাইওয়ে থানা সেখানে আসলে রাখা হয়েছে। এবং আমরা যেটা দেখছি যে পিবিআই এর যারা কর্মকর্তারা তারা এখানে এসেছেন, কারণ এই মোট 9 জনের মধ্যে হাসপাতালে 2 জন আর এবং এই থানায় 2টি মরদেহের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা গেছে, কিন্তু বাকি যে 5 জনের পরিচয় এখনো সেটি শনাক্ত হয়নি। ফলে সেই পরিচয় শনাক্তের জন্য পিবিআই এখানে যে আঙুলের ছাপ বা অন্যান্য যে আনুষ্ঠানিকতা কার্যক্রম সেগুলো তারা করছে। এর বাইরে আমরা দেখছি যে নিহতের যারা স্বজনরা তারাও ইতিমধ্যে এই যে শেরপুর হাইওয়ে থানা প্রাঙ্গণ সেখানে এসে উপস্থিত হচ্ছেন, জড়ো হচ্ছেন। যদিও যেহেতু সেই 5 জনের পরিচয় শনাক্ত হয়নি, ফলে তাদের পরিবারের কাছে হয়তো এখন পর্যন্ত তথ্য পৌঁছায়নি। সেই তথ্য বা পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই যে পিবিআই যারা কর্মকর্তারা তারা এখানে এসেছেন পরিচয়টি শনাক্ত করার জন্য। আর সেই ঘটনাটি আজকে সকালে ঘটেছে এবং মূলত বেঙ্গল যে বাসটি আসলে সিলেটে প্রবেশ করছিল সেই বাস তার যে নির্ধারিত যে লেন সেই লেন ছেড়ে আসলে ডান দিকে সরে আসে এবং সরে এসে ইউনিকের সাথে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের যে যাত্রীরা ছিলেন সেই যাত্রীরা আসলে এই যে 9 জন সেই প্রত্যেকই ইউনিক পরিবহন যাত্রী ছিলেন। আহতরা যারা ছিলেন তাদের অধিকাংশ ইউনিক পরিবহনের। এবং এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক বা এরকম হয়নি। যে দুর্ঘটনা কবলিত যে 2টি বাস সেটি এখন পর্যন্ত ঘটনাস্থলেই রয়েছে। অনেক ধন্যবাদ নাবিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ময়মনসিংহের গফরগাঁও কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে 5 ঘন্টা যাবৎ ট্রেন চলাচল বন্ধ। সকাল 9টার দিকে গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, জামালপুর থেকে ছেলে আসা কমিউটার ট্রেনটি ঢাকা আসছিল। গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটির পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয়ে যায়। বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। লাইনচ্যুত বগি উদ্ধারে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী আলেখাট চর থেকে সুয়াগাজী পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে যানজট। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। আজ ভোর থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এতে দেখা দিয়েছে যানজট। থেমে থেমে চলছে গাড়ি। সংস্কার কাজ শেষ হলে যানজট কমে আসবে বলেও জানিয়েছে পুলিশ। আমতলী এলাকায় মহাসড়কের বেহাল দশা নিয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর সড়ক সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। কুমিল্লা বিশ্ব রোডের দিকে যাবো, এই যে ক্যান্টনমেন্টের যে রাস্তাটা ভাঙছে এই রাস্তাটা ঠিক করে না। রাত 3টা থেকে এ পর্যন্ত আসছে সর্বোচ্চ 2 কিলোমিটার। হাজার হাজার যাত্রী রাস্তায় খুব কষ্ট করতে আছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এই মুহূর্তে মহাসড়কের চিত্র কেমন দেখছেন, আর যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কি বলছেন? পূর্বে সকাল থেকেই যে হাইওয়ে পুলিশ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যানজট নিরসনে, কিন্তু যানজট নিরসন কিন্তু হচ্ছে না। অর্থাৎ যেই নামকাওয়াস্তে যেই সংস্কার কাজ চলছে সেটি কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পানির মধ্যেই ইট দেওয়া হচ্ছে এবং ইটের উপরে বালু ঢালা হচ্ছে। ফলে এই যে একটি দায় সারা কাজ, সেই দায় সারা কাজ নিয়ে কিন্তু এই রোডের যারা যাত্রী চালক রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই আজকের দিনে, বিশেষ করে শুক্রবার দিন, কিন্তু আসলে সকল পণ্যবাহী যানবাহন থেকে শুরু করে যাত্রীবাহী যানবাহনেরও বেশ চাপ থাকে। সেই দিনগুলোতেই তারা এই যে দায় সারা কাজগুলো করছেন, এই কাজের কারণে কিন্তু ভোগান্তি কিন্তু কমবে বরং বাড়তে পারে, এমনটাই কিন্তু আসলে তারা আশঙ্কা করছেন। অর্থাৎ বৃষ্টি হলেই কিন্তু এই যে বালুগুলো ডালা হচ্ছে সেটি কিন্তু আসলে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। অর্থাৎ যেই ভোগান্তি সেই চিত্রটি কিন্তু থেকেই যাবে। আর যে সমস্ত ইট ফেলানো হচ্ছে সেগুলোও কিন্তু আসলে দেখা যাচ্ছে রাতের আধারেও কিন্তু এইসব ইট স্থানীয় যারা চোর রয়েছেন তারাও কিন্তু আসলে এগুলো নিয়ে যাচ্ছেন। ফলে এই সড়কের যে দুর্ভোগ সেটি কিন্তু এক জায়গায় থেকে যায়। তো এই নিয়ে আসলে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, এখানে যারা রোডস অ্যান্ড হাইওয়ের যারা দায়িত্বরত কর্মকর্তারা আছেন তারা কিন্তু আসলে মিডিয়ার সামনে
সামনে কোনো কথা বলতে রাজি হননি। তারা দায় সারা যে কাজ চলছে সেটিরই কোনো জবাব দিচ্ছে না। আর হাইওয়ে পুলিশ বলছে যে এই সড়কটির কারণে কিন্তু তাদেরকে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয়, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজট নিরসন করতেই কিন্তু তাদের সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করতে হচ্ছে। সব মিলিয়ে আসলে ভোগান্তির চিত্র কিন্তু আগের মতোই রয়ে গেছে। পূর্বী খোকন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার গতকালকের প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে ভুল পদ্ধতিতে রাস্তা মেরামতের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, আজও কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হয়েছে এরকম বলা যায় না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিভিন্ন পদে জনবল ঘাটতি 25,000। হাতে কোনো কয়েকটি ল্যাব টেস্ট হয়, এক্স-রে হয় না 101টি হাসপাতালে, আল্ট্রাসোনোগ্রাফি বন্ধ 200 উপজেলায়, তালাবদ্ধ বেশিরভাগ অপারেশন থিয়েটারই। এই হলো সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার চিত্র। ফলাফল, রোগীরা ছুটছেন প্রাইভেট হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কেন এই বেহাল দশা, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী হাসান মিসবাহ। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স, 50 শয্যার হাসপাতালে রোগী ভর্তি 70 জন, তাই অনেককে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে শুয়ে। 4 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা ভবনেই প্যাথোলজি টেস্ট, ছোট্ট একটি কক্ষ, পরীক্ষা হয় মাত্র 19টি। প্রাথমিক কিংবা জরুরি অনেক পরীক্ষায় হয় না এখানে। এই হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি হয় না, অনেক পুরনো অ্যানালগ মেশিনে হয় এক্স-রে। অ্যানেস্থেশিয়ার চিকিৎসক না থাকায় নিয়মিত হয় না অপারেশনও। জরুরি বিভাগে বেশ ভিড়, এমবিবিএস ডাক্তার নয়, রোগী দেখছেন স্বাস্থ্য সহকারী শোভন শাহরিয়ার হান্নান। ঘণ্টাখানিক পরে হাসপাতালের বাইরে বেসরকারি ফয়সাল ডায়াগনস্টিকে গিয়ে দেখা যায় অফিস সময়ে সেখানে রোগী দেখছেন তিনি। প্রেসক্রিপশনে তার নামের আগে লেখা ডাক্তার। এখন কত বাজে? 12টার সময় আপনি প্রাইভেট চেম্বারে কেন? আমার 10টার ডিউটি 11:30 পর্যন্ত ছিল, আমি সেটা শেষ করে তারপরে। কখনোই না, আপনি সকাল শিফটে থাকলে আপনার ডিউটি থাকবে 2:30 পর্যন্ত। আপনি অফিস টাইমে প্রাইভেট চেম্বারে কেন? এটা ভুল হয়েছে। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 433টি। সব উপজেলায় এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি ও ইসিজি হয় না। যন্ত্র না থাকা বা অচল থাকায় 101 হাসপাতালেই হয় না এক্স-রে। মাত্র 237টি উপজেলায় হয় আল্ট্রাসোনোগ্রাফি। আর নানা সংকটে 70 উপজেলা হাসপাতালে হয় না ইসিজি। 80 উপজেলায় চলে না অপারেশন থিয়েটার। অলস পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। আমরা অনেক গরিব মানুষ, আমাদের মধ্যে এখানে পরীক্ষা যদি হতো আমরা খুব ভালো পেতাম। আলট্রা নাই, বাইরে থেকে করি, প্রাইভেট যেগুলো আপনার ডায়াগনোসিস সেন্টার আছে ওখান থেকে আমাদের করা হয়। মনে করেন একটা ডেলিভারি রোগী মরে গেল, তা এসে ওই ডাকতে আসে, আইসারও ঝাড়ি দে। কালকে এত পরিমাণে পেটে ব্যথা হচ্ছে, ওনারা ডাকতে গেছে, ওনার কোনো গিরাজি নেই, কতক্ষণ পরে যে আসলো। 400-500 টাকার ভিতরে রক্ত টেস্ট, প্রস্রাব টেস্ট এগুলো এখানে হয়, আর বাদ বাকি বড় যেগুলো লাগে সেগুলো সব বাইরে থেকে করানো লাগে। তবে সবচেয়ে বড় সংকট জনবল ঘাটতি। 69,000-এর মধ্যে 25,000 পদই খালি। শুধু জুনিয়র কনসালটেন্টের 2,000 পদ শূন্য। শহর থেকে হাসপাতাল যত দূরে, সেখানে জনবল তত কম। আমরাও খানিকটা বিব্রত, সত্যি কথা যা, কারণ আমার এত বড় একটা প্রতিষ্ঠানে আমার এত রোগীর আনাগোনা হচ্ছে, আমি সব টেস্ট করতে পারছি না। হেলথ কমপ্লেক্সের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এটা যদি ফুলফিল থাকতো, যে পরিপূর্ণভাবে থাকতো, আমার মনে হয় 80% রেফারেল রোগী কমে যেত। বর্তমান যে স্ট্রাকচারগুলো আছে সেটা যদি ফুল ফ্লেজেড, এটা যদি 100% আমরা ফাংশনিং করতে পারি, আমি মনে করি যে 80% মানুষকে আর মানে সেকেন্ডারি লেভেলে যেতে হবে না। এখানেই শেষ নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পিছিয়ে থাকার আরেকটি বড় কারণ হাসপাতালের নাকের ডগায় গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক, ডায়াগনস্টিক। বেশিরভাগই শেয়ার বা মালিকানা আছে স্বাস্থ্যকর্মীদের। রোগী পাঠালেই পকেটে ঢোকে কমিশন। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট যত বেশি, ক্লিনিক ডায়াগনস্টিকের ব্যবসা তত জমজমাট। এই প্রতিষ্ঠানের নাম এবি ডায়াগনস্টিক। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এর দূরত্ব 10 হাতের বেশি নয়। এখন দুপুর 1টা এখনও বাজে নাই। এই ডায়াগনস্টিকের রিসেপশনে এসে আমরা দেখতে পেয়েছি 20 জনেরও বেশি রোগী এখানে অপেক্ষা করছেন নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য।
যে পরীক্ষাগুলো সরকারি হাসপাতালেই হয় এমন অনেক ধরনের পরীক্ষার জন্য এইসব রোগীদের পাঠানো হয়েছে এই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এখানে চেক ভালো হবে এর জন্যতেই আইসি, ওখানে জিনিসপাতি নষ্ট এর জন্য ওখানে করতে চায় না ওরা। এখানে ওই ডায়াবেটিস পরীক্ষা করতে এসে পরীক্ষা সরকারিতে হয় না, ওখানে দেয় নাই তো। কোথায় দিছে? এখানে দিছে। এটা তো সরকারিতেই হয়। হ্যাঁ, এখানে আসছেন কেন? এইখানে পাঠায় দিল। ডাক্তার দেখাইছি, ডাক্তার আসতে বলেছে তাই। প্রতি উপজেলায় কয়েক লাখ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব স্বাস্থ্য কমপ্লেক্সের। স্বাধীনতার 54 বছরেও কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না এই প্রতিষ্ঠান, ফলে মফস্বলের মানুষ সেবা পায় আংশিক। এটা কারণ কি? অব্যবস্থাপনা, অপরিকল্পিত ব্যবস্থাপনা। এবং এটার মূলে আমি বলবো যে আমাদের যারা পরিকল্পনার দায়িত্বে এবং প্রশাসনের যারা দায়িত্বে আছেন তারা বেশিরভাগ চিকিৎসকরা। এই অবস্থায় 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি সেবার পরিধি বাড়ানোর কথা জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে আমরা নতুনভাবে 50 শয্যা থেকে 101 শয্যায় উন্নীত করতেছি। সেখানে প্যাথোলজি ডিপার্টমেন্ট হবে এবং সেই প্যাথোলজি করার জন্য অলরেডি আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সেখানে অনেকগুলি টেস্ট করার মতন মেশিনারি যেটা দেওয়ার কথা ইকুইপমেন্টস আমরা সেই ব্যবস্থা করতেছি অর্থবর্ষ থেকে। সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন 1.5 লাখের বেশি মানুষ আউটডোরে সেবা নেয়। হাসপাতালের শয্যা 20,876টি, তবে রোগী ভর্তি থাকে 22,000-এর বেশি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হাম উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করেছে রোগী ও স্বজনরা। গত 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে 318 জন রোগী ভর্তি আছেন। আইসিইউতে আছেন 54 জন। দেশের বিভিন্ন স্থান থেকে উপসর্গ অথবা অন্য হাসপাতাল থেকেও ডিএনসিসিতে রোগীদের নিয়ে আসছেন স্বজনরা, যার মধ্যে বেশিরভাগই শিশু। হাসপাতাল সূত্র জানায়, আতঙ্ক কাটলেও এখনো হাসপাতালে আসা রোগীর সংখ্যা কমছে না। না, ভর্তি দেয় নাই, বলছে যে বাসায় ওষুধ দিয়া দিছে, যদি ভালো হয়ে যায় ভালো হইব, না হলে যদি জ্বর বমি বেশি হয় পাতলা পায়খানা তাহলে ভর্তি করতে। এখানে আসার পরে যে ঔষধ টষধ দিয়ে দিয়েছে ডাক্তারে, পরে বলছে যে শ্বাসকষ্ট যদি বাড়ে তাহলে নিয়ে এসেন কালকেরা, ওই জন্য আজকেরা আসছে। থেমে নেই বিএসএফ এর পুশিন চেষ্টা। মেহেরপুরের ধলা সীমান্ত দিয়ে 5 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে তার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভোর 4টার দিকে নারী পুরুষ সহ 5 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিহত করে বিজিবি। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্ত অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে আছে বিজিবির সদস্যরা। বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। চলতি মৌসুমের 7 দফা বেড়েছে তিস্তার পানি। প্রতিবারই অতিক্রম করেছে বিপদসীমা। এতে যথারীতি প্লাবিত হয়েছে নদী ও অববাহিকার চর ও নিম্নাঞ্চল। নাস্তানাবোধ নদী পাড়ের মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। দ্রুত স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান স্থানীয়রা। রংপুর গঙ্গাচড়ার পশ্চিম ইসলি গ্রামের গৃহবধূ মহসিনা বেগম। পানিতে ডুবে আছে তার ঘর, চলাফেরা দায়, শুকনো মাটি নেই চারপাশে। সন্তানদের মুখে খাবার দিতে, রান্না করতে বিশেষ কায়দা। পানি নামি যাওয়ার পর আমরা নিচে চুলে নামাই, কিন্তু এই পানি যখন ওঠে তখন তো ওই যে উড়ুনের উপরে চুলে রাখছি, দেখেন না এত কোন হয়েছিল পানি, এই দিয়ে আসি আস্তে আস্তে বসিয়েছি। চলতি সপ্তাহেও তিস্তার জল ওঠে বিপদসীমার 13 সেন্টিমিটার ওপরে। গেল 2.5 মাসের মধ্যে অন্তত 7 দফায় বেড়েছে তিস্তার পানি। অববাহিকার চর ও নিম্নাঞ্চলের শত শত ঘর হয়েছে জলমগ্ন। বারবার ডুবে নষ্ট হয়েছে জমির ফসল। রাস্তাঘাটের অবস্থাও নাজুক। বৈশাখ মাস থেকে পর্যন্ত তিস্তা নদীর বন্যায় আমরা ডুবে আছি। মাছ সব ভেসে গেছে এবার, আর মোটামুটি বৃষ্টির জন্য সব ফসলেই নষ্ট। আবাদের ক্ষতি, আবার ফেরে এই জমা জমি যে ভেঙে যায়, পানি বেইয়া হইলে গেলে জায়গায় জায়গায় রাস্তা উল্টে যায়। যুগের পর যুগ ধরে নদী পাড়ের মানুষকে এভাবে নিঃস্ব করেছে তিস্তা। বারবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ক্লান্ত মানুষের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। খালি আইসেন আর আমাকে দুঃখ দিবে, বেশি তো আর ভাল করে আইসেন না, এই দুঃখ দিবে আইসেন। নদীর খরণ হয়, নদী তো আর খরণ হয় না, 3 বছর থেকে চলছে এইভাবে। মরা ভাগ্যে আমার এটা,
আমার এটা ওই আজমন আমাকে বুঝাই যায় নদী খোরণ হইবে ওই খোড়ায় হয়। শুনি যে বলে তিস্তে খোরণ হইবে, তিস্তে শাসন হইবে, কোনো তিস্তের কোনো ইয়ে নেই, খালি ছবি তুলি নিয়ে যাইতেছে, কোনো কামের কোনো উদ্দেশ্য ইয়ে নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে, শঙ্কা আবারও বাড়বে তিস্তার জল। 3 থেকে 4 মাস তিস্তা অববাহিকার হাজার হাজার মানুষ এভাবেই পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন। গেল প্রায় 2 দশক ধরে এই বিবর্ণ দশা থেকে মুক্তির জন্য তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানালেও সরকারে থাকা পক্ষগুলো শুধু আশ্বাসই দিয়েছে। এখন পর্যন্ত মেলেনি ন্যূনতম কোনো সমাধান। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নেত্রকোনায় এক কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। গতরাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায় মামলার পর থেকেই পলাতক ছিলেন রিপন। গোপন সংবাদের ভিত্তিতে অচিন্তপুরে অভিযান পরিচালনা করে র্যাব 14-র একটি দল। এর আগে গত 30 জুলাই এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রিপন। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে রিপন পালিয়ে যায়। এই ঘটনায় নেত্রকোনা সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। হিসেবে মাত্র 1000 টাকার হেরফের। তাতেই রাজধানীর তুরাগে সজীব নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে। নিহতের স্বজনরা বলছেন, রুবেলের হয়ে গাঁজা বিক্রি করতেন সজীব। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক বিক্রির টাকাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। মূল অভিযুক্ত ও জড়িতদের ধরতে চলছে অভিযান। মাত্র 1000 টাকা, সেই হিসাবকে কেন্দ্র করেই বিরোধ, যার জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে সজীব নামের এক যুবককে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ রাজধানীর তুরাগ থানার নলভোগ কফিল মেম্বারের বাড়ির পূর্ব পাশে ঘটে এই ঘটনা। স্বজনরা জানান, রুবেল নামে এক ব্যক্তির হয়ে মাদক বিক্রি করতেন সজীব। মাদক বিক্রির হিসাব দেওয়ার সময় 1000 টাকা কম দেয়াকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে তার বিরোধ হয়। এক পর্যায়ে সজীবকে পিটিয়ে আহত করে রুবেল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় সজীবের। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে। মা সালমা বেগমের অভিযোগ, মাদক বিক্রি করতে সজীবের অসম্মতি কাল হয়ে দাঁড়িয়েছে। যদি আমার এই কামটা না করস, আমি তোরা একবার মাইরে হেলাম খোলাই কইছে কেন মারবে, আমি কি অপরাধ দিয়ে মারবেন যে ব্যবসা না করলে তোর মারবেন। হেলতে কয়ে ডর বর দেখায় নিচ্ছি। আমার যেভাবে হত্যা করছে আমি তাকে বিশ্বাস চাই। তুরাগ থানার ওসি জানান, অভিযুক্ত রুবেল সহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান, তবে এখনো সবাই ধরাছোঁয়ার বাইরে। মাদক বিক্রির টাকা হিসাব দেওয়ার সময় 1000 টাকা চুরি করছে, হয়তো ধরা পড়ছে, ওইটার জন্য লাঠি দিয়ে মারছে। মারার পরে প্রথম নিয়ে গেছিল শহীদ মনসুর আলী মেডিকেলে, পরে রাত্রেবেলা মারা গেছে। মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধী হত্যার মূল কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেমকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসিন সেন্টু। গতরাতে বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আবুল কাশেম ও তার সহযোগী সেন্টু অফিস থেকে বের হলে দুর্বৃত্তরা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিএনপি নেতা আবুল কাশেমকে লক্ষ্য করে ছোড়া গুলি সেন্টুর গায়ে লেগেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও কারচুপির জেরে এবার ছাত্র ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। রাজধানীর জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। 2 সপ্তাহ ধরে চলছে কর্মসূচি ও অনশন। রাজ্য সরকারের আলোচনার আশ্বাস দিলেও তা এখনো গড়ায়নি টেবিল পর্যন্ত। আন্দোলনের সমর্থন দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি সিজিপি।
দিল্লির উত্তাপ কমতে না কমতেই ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভের আজ 2 সপ্তাহ ধরে চলা আন্দোলন ধারণ করেছে বিশাল আকার। ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে গেল বুধবার থেকে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে অবস্থান করছে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী। যোগ দিয়েছেন বিভিন্ন বয়সী শিক্ষার্থীরাও। চলছে আমরণ অনশন কর্মসূচি। আমার চেহারাই স্বাস্থ্যের অবস্থা বলে দিচ্ছে। আমি কেবল শুনতে, ভাবতে এবং একটু কথা বলতে পারি, বাকি অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দিচ্ছে না। সরকারের মনোভাব শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত অসংবেদনশীল। একসঙ্গে এমন একটি ব্যবস্থা প্রণয়ন করব যেখানে কারচুপি ও প্রশ্ন ফাঁস অসম্ভব। 5 জুলাই প্রকাশিত হয় ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে প্রশ্নফাঁস ছাড়াও 50 লাখ থেকে 1 কোটি রুপিতে পোস্ট বিক্রির গুরুতর অভিযোগ ওঠে। আন্দোলনরতদের দাবি অবিলম্বে সেই পরীক্ষা বাতিল করা হোক। একই সাথে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও তোলা হয়। 14 দিন ধরে কর্মসূচি চলছে। মুখ্যমন্ত্রী আলোচনার উদ্যোগ নিয়েছিলেন, সমন্বয়ের অভাবে তা হয়নি। আমাদের উদ্দেশ্য কখনোই রাষ্ট্রকে অশান্ত করা ছিল না। দাবি পূরণ হলে সন্ধ্যের মধ্যেই চলে যাব। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, সেগুলো বিক্রির জন্য তোলা হলে হতাশাজনক। সরকার কখন আমাদের বৈঠকে ডাকবে তার অপেক্ষায় আছি। প্রতিনিধি দল প্রস্তুত, সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে চাই না, কিন্তু আমরা সকলের নৈতিক সমর্থন চাই। এদিকে অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝাড়খণ্ডের কংগ্রেস জোট সরকারের নীরবতাকে কটাক্ষ করছে বিরোধী দল। শুক্রবারও রাজ্য বিধানসভার বাইরে বিক্ষোভ করেছেন বিজেপি এমপিরা। 25 থেকে 27 জুলাই জেপিএসসির লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলনের জেরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনিক রহমান, যমুনা নিউজ। ঘনীভূত হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অবস্থান ঘিরে রহস্য। সম্প্রতি তার সাথে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। দাবি, ঘুটঘুটে অন্ধকারে বৈঠক হওয়ায় সেটি আদতে খামেনি ছিল কি না তা নিশ্চিত করতে পারেননি পেজেশকিয়ান। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের দাবি, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার সাথে দেখা করাটা অত্যন্ত কঠিন। ক্ষমতা গ্রহণে 6 মাস পেরোলেও জনসমক্ষে আসেননি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনি। প্রকাশ করা হয়নি তার অডিও, ভিডিও বা ভাষণও। ফলে নতুন নেতাকে ঘিরে ক্রমেই বাড়ছে সন্দেহ। এরই মাঝে বোমা ফাটালো ইরান ইন্টারন্যাশনাল। তাদের এক প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার বৈঠক, কিন্তু কালো কাচে ঢাকা গাড়ির ভেতর এতটাই অন্ধকার ছিল যে পরস্পরের মুখই দেখতে পাননি তারা। শোনা গেছে শুধুই কণ্ঠস্বর। তাই সাক্ষাতের পর বৈঠকে খামেনির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপ্রধানই। তবে প্রতিবেদনের তথ্য প্রেসিডেন্টের আগের বক্তব্যের সাথে মিলছে না। গত মে মাসে জানিয়েছিলেন নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে প্রায় 2.5 ঘন্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেছেন তিনি। অন্যদিকে রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যমের দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থার সম্ভাব্য হুমকি থেকেই মুস্তাফা খামেনিকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের রিপোর্ট প্রকাশের পর রাষ্ট্রীয় টিভিতে মোস্তাফার সাথে যোগাযোগ নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট। সরাসরি মন্তব্য না করলেও তার দাবি, সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে অত্যন্ত কঠিন। এখন তার সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন, তবে যাই হোক তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত শক্তিশালী দিক। মুস্তাফা খামেনিকে ঘিরে রহস্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে চর্চা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার জীবিত থাকার সম্ভাবনা মাত্র 10%। তবে নেতানিয়াহু বলছেন তিনি জীবিত আছেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের পছন্দের ইভেন্ট প্যারাসেইলিং, কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে গিয়ে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেন অনেকে। অদক্ষ অপারেটর দিয়ে চলে অননুমোদিত প্যারাসেইলিং, নেই সুরক্ষা সরঞ্জাম বা উদ্ধারকারী বোট। প্রায় ঘটে দুর্ঘটনা। 1 বছর ধরে অবাধে চললেও সম্প্রতি এক পর্যটকের মৃত্যুর পর থেকে বন্ধ প্যারাসেইলিং। এই ঘটনায় মামলার পর প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে গাছের উপর ছিটকে সাগরে পড়ে আহত হওয়ার ঘটনা নতুন নয়।
কিন্তু গত শনিবার প্যারাশুট সহ সাগরে পড়ে গিয়ে পর্যটকের মৃত্যুর ঘটনা এই প্রথম। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরা বলছেন, প্যারাসেলিং করার আগে হার্টবিট ও প্রেসার চেক করা, দুর্ঘটনা ঘটলে উদ্ধারে রেস্কিউ বোট সহ কোনো কিছুই নেই। অদক্ষ অপারেটরের কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। তাই এড়াতে পারবে না, কারণ এই যে প্যারাসাইক্লিংটা হচ্ছে বেশ কয়েক বছর, প্রায় আমার মনে হয় প্রায় 10 বছর ধরে আমি দেখতেছি। এক্সপার্ট লোক দৌড় দিয়ে যাবে, টানতে নিয়ে চলে আসবে, স্বাভাবিক ব্যাপার, অথবা অন্য যে কোনো ব্যবস্থাপনা, কোনো কিছু নাই। তাকে বলতে হবে যে আপনি যদি কখনো উপরে উঠে ভয়ও পান, সেটা কিভাবে রেস্কিউ করে চলে আসতে হবে সেটাও দাঁড়াইতে হবে। ফার্স্ট এইড মেডিকেল চিকিৎসা দেওয়া হয়, তারপরে যদি এনশিওর করা হয় এই ব্যক্তি পারফেক্ট, সে এখন এটা জন্য প্রস্তুত। ট্রেনিং থাকবে, আফটার অ্যাক্সিডেন্টের রেস্কিউ সিস্টেমটাও ডেভেলপ করতে হবে। কক্সবাজার সৈকতে বিশেষ করে ইনানি দরিয়ানগরে সরকারের নির্দেশনা অনুমোদন কিছুর তোয়াক্কা না করেই বছরের পর বছর চলছিল প্যারাসেইলিং। নতুন কিছু ব্যবসায়ী আসছে যারা প্যারাসেলিংয়ের রুল সম্বন্ধে হয়তো জানলেও তারা সেটা সঠিকভাবে ফলো করে না, যার জন্য তারা একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। স্থানীয়দের দাবি, গত 2 বছরে প্যারাসেইলিংয়ে দুর্ঘটনায় অন্তত 10 জন পর্যটক আহত হয়েছে। প্রতিটি ঘটনার পর নিরাপত্তা, অদক্ষতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাদের প্রযুক্তিগত কোনো সহায়তা নাই, বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কর্মচারী নিয়ে সেদিন প্যারাশুট করে নেয়, যার কারণে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। যথাযথ আপনার পরীক্ষা করে তাকে অনুমতি দেওয়া উচিত। সিভিল এভিয়েশনের আওতাধীন ওই জায়গায় পড়ে কিনা সেটা সিভিল এভিয়েশন দেখা উচিত। গত শনিবার সৌভিক রায় অক্ষর নামে খুলনা থেকে আসা এক পর্যটকের মৃত্যুর পর সমালোচনার মুখে মোহাম্মদ ফরিদের মালিকানাধীন ফ্লাইয়ার সি স্পোর্টসের প্যারাসেলিং বন্ধ করে দেয় জেলা প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসছে আনন্দ করার জন্য, এখানে কোনো জন্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, কোনো পর্যটকের জন্য জীবনহানি না ঘটে, আমরা এটাই চাই। এই জন্য অবশ্যই আমরা শক্ত পদক্ষেপ গ্রহণ করব। শহীদুল সুমন, যমুনা নিউজ। বাংলাদেশের এইচপি অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার জাতীয় দল। সেই দলটার অধিনায়ক সৈয়দ আজিজ আবার বাংলাদেশের জামাইও। 2025 সালে চট্টগ্রামের মেয়ের রওনাক নাওয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজিজ। বাংলাদেশিদের মুখে দুলাভাই ডাক শুনে বেশ আপ্লুত হন আজিজ, শিখে নিচ্ছেন বাংলা ভাষাটাও। মালয়েশিয়ার অধিনায়কের গল্প আফনান পিয়ালের কাছে। আমি এখানে আসছেন অনেক ভালো লাগে বাংলাদেশের, আমি একটু বাংলা পারি। দুলাভাই আসছেন, দুলাভাই কেমন আছেন, ভাবি কি করেন, দুলাভাই কিছু খাইছো। মালয়েশিয়ার ক্রিকেটারের মুখে স্পষ্ট বাংলা, ঘটনা কি? So we try to balance one Eid in Malaysia and one Eid in Bangladesh, so we both has, বাংলাদেশ এইচপি ও অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছে মালয়েশিয়া জাতীয় দল। সেই দলটার অধিনায়ক সৈয়দ আজিজ আবার বাংলাদেশের জামাইও। 2023 সালে মালয়েশিয়ায় আজিজের পরিচয় হয় বাংলাদেশের রওনাক নওয়ারের সাথে। 2 বছর বাদে চট্টগ্রামে দুজনের বিয়ে হয়। সেই অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন আজিজের পরিবারের সদস্যরা, এসেছিলেন তার সতীর্থরাও। ভালোবাসা আসলে কি না পারে। We met in Malaysia itself, didn't know much about the background and not sure whether to come to Bangladesh and do this, but somehow the parents, the families were together and two cultures came together and came for a solution to go ahead with the marriage, and I'm really happy ever since that happened, so it is such a blessing to have such a wife, of course my wife, and really happy. যে শহরে নতুন ঘর পেতেছেন সেই চট্টগ্রামে আগেও ক্রিকেট খেলতে এসেছিলেন আজিজ। টপ লেভেল ক্রিকেটে নিজের প্রথম 50টাও সেই চট্টগ্রামে, সেটাও ভারতের মতো দলের বিপক্ষে 2017 ইমার্জিং এশিয়া কাপে। আর এখন তো নিয়মিতই আসেন চট্টগ্রামের রাস্তায়, যখন ঘোরাফেরা করেন এলাকার জামাই হিসেবে খুনসুটিও বেশ জমে। But I did come to Bangladesh in 2017 for Asia Cup Rising Stars. We were playing in Chittagong. I came at that tour. Chittagong, your in-laws house. Yeah, it's a coincidence that
I scored my first 50 in the highest level was in Chittagong, and now I'm married in Chittagong, so it's definitely special. Anytime they see me, anywhere they see me, whether it's in the ground or outside or anywhere, always be like, Dulabhai Ashton, you know, Dulabhai kemon ashen, Babi ki koren, Dulabhai kichu kaiso, this, that, they've been very আজিজের জন্ম মালয়েশিয়ায়। ভারতীয় বাবা ও মালয়েশিয়ান মায়ের সন্তান আজিজের স্কুল লেভেলের পড়াশোনা আবার চেন্নাইয়ে। ক্রিকেটের প্রাথমিক পাঠটা সেখানেই নেয়া। বাঁহাতি ব্যাটিংয়ের সঙ্গে ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলিং করেন বলে বেন স্টোকসকে আলাদাভাবে পছন্দ। আন্তর্জাতিক ক্রিকেটে বিরল একটা রেকর্ডেরও অংশীদার আজিজ। আন্তর্জাতিক টি-20-তে 3000 রান ও 50 উইকেট নেয়া এলিট লিস্টে 27 বছর বয়সী এই ক্রিকেটার। As a cricketing idol, I can say Ben Stokes is one. And of course, I like a lot of Bangladeshi players as well. I'm really loving with Nazmul Hossain Shanto is a left-hander good cricketer, and Yasir Ali Rabbi, of course, you know, big hard-hitting guy. So যার জন্য বাংলাদেশে আজিজের এত জনপ্রিয়তা বেড়েছে, অফিসের ব্যস্ততায় প্রিয়তমা সেই স্ত্রীকে এই সফরে কাছে পাচ্ছেন না আজিজ, যদিও তার পরিবারের সদস্যরা আসবেন, ম্যাচ উপভোগ করবেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, আর এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।